নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। একটি শিশু যখন ছোটবেলা থেকে ধীরে ধীরে বড় হতে শুরু করে, তারপর সে যখন কিশোর বা কিশোরীতে পৌঁছায়, সেই সময়টাকে আমরা আমাদের কথায় বলি অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স থেকেই কিন্তু নানা রকমের সমস্যা শুরু হয়। একদিকে চ্যালেঞ্জ হচ্ছে তাকে অনেক দূর হেঁটে যেতে হবে, কিন্তু তার যে হাঁটার পথ সেটা এতটাই চিন্তার বা এতটাই বিভিন্ন পাথরে ঢাকা, তো যার ফলে সেই পথ দিয়ে সে যখন হেঁটে যাচ্ছে, সে কোন দিকে যাবে, কি করবে, কিচ্ছু বুঝতে পারে না। কিন্তু পাশাপাশি তার বড় চ্যালেঞ্জ যে তাকে পৌঁছতেই হবে তার গন্তব্যস্থলে। এই পরিস্থিতিতে একটি কিশোর বা কিশোরী সে যেরকম দিশাহীন হয়ে যায়, ঠিক তেমনি ভাবেই বাবা মারাও তাদের ব্যবহারে বিভিন্ন পরিস্থিতিতে দিশাহীন হয়ে যায়। তাই একটি শিশু যখন শৈশব থেকে এই টিনেজে পৌঁছচ্ছে, সেই বয়সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সেইটা নিয়ে কথা বলবো যে কিশোর কিশোরীদের মানসিক এবং শারীরিক সমস্যা। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সানস প্যারেল পেডিয়াট্রিক ক্লিনিকে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক ডক্টর শৌমিক ঘোষকে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকের দিনে আমরা তো প্রত্যেকটা মুহূর্তে ভীষণভাবে চ্যালেঞ্জের সম্মুখীন। আগেকার দিনের থেকে আজকের দিনটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই অবস্থায় একটি শিশু যখন সে শৈশব থেকে ধীরে ধীরে কৈশোরে উত্তীর্ণ হচ্ছে, শিশু কিশোর বা কিশোরী, তো তাদের মধ্যে মূলত আমি মানসিক বা শারীরিকভাবে কি কি সমস্যাগুলো দেখা দেয়, যে সমস্যাগুলো যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি, একদিকে যেমন তাদের জীবনটা অনেক বড় সমস্যায় চলে যায়, পাশাপাশি অনেক রকম অস্থিরতা, পারিপার্শ্বিক পরিস্থিতি তৈরি হয়। আমরা এই বিষয় নিয়ে একটু আপনার কাছে জানবো। ধন্যবাদ স্বাতী, আর ইমেজ বাংলাকেও ধন্যবাদ। প্রথমে আমরা শারীরিক কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করে নিই। যত দিন যাচ্ছে আমাদের লাইফস্টাইল যেরকম হয়েছে, যদি আমাকে 3টে অসুখ নিয়ে বলতে হয় যেগুলো শারীরিক দিক থেকে আমাদের জন্য একটা উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে, 1 হচ্ছে ওবেসিটি বা স্থূলতা, দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিক কন্ডিশন, এবং তৃতীয় কিন্তু হাইপারটেনশন। এবং দর্শক বন্ধুরা শুনে মাথায় হয়তো হাত পড়বে যে এইগুলো তো প্রাপ্তবয়স্কদের, তাহলে কি এমন হলো যে এটা বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের ভোগাচ্ছে? এখানে প্রধান কারণ কিন্তু হয়ে যাচ্ছে আমাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্সটা অত্যাধিক মাত্রায় বাড়ছে। এবং এটার কি কারণ? যে আমরা সমৃদ্ধ হয়েছি ইকোনমিক্যালি, হাঙ্গার বোধহয় আগেকার দিনের মতন সমস্যা নেই, কিন্তু যে খাবারটা আমরা খাচ্ছি তার যে কোয়ালিটিটা সেটা বোধহয় নির্ধারিত হচ্ছে না। অত্যাধিক মাত্রায় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, আর এখানে সাথে আমাদের মনে রাখতে হবে সাধারণ মানুষের একটা ধারণা আছে যে চর্বি জাতীয় জিনিস বেশি খেলেই ফ্যাটটা বেশি হয়, অথচ আমাদের মনে রাখতে হবে যে ইভেন ইফ আই হ্যাভ টু মাচ অফ কার্বোহাইড্রেট বা প্রোটিন, যেটা আমার শরীর আর ব্যবহার করতে পারছে না, অথচ এটা ভালো পুষ্টি, শরীরের রিফ্লেক্সটা কি হয়? এটাকে জমিয়ে রাখো। সেই জমিয়ে রাখার জায়গাটা কিন্তু হচ্ছে চর্বি। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে শৈশব থেকেই যাদের অত্যাধিক মাত্রায় ওজন বাড়ছে, যাদের হাড়ের কাঠামো অনুযায়ী ওজনটা বেশি বয়ে বেড়াচ্ছে, সেই চর্বিটা শুধু চামড়ার নিচে জমছে না, সেটা হার্টে যাচ্ছে, সেটা লিভারে যাচ্ছে, সেটা প্যানক্রিয়াসে যাচ্ছে, নানান ধরনের যেগুলো অর্গান রয়েছে আমাদের, প্রত্যেকটা এসেনশিয়াল অর্গানকে এফেক্ট করছে। এবার যার পরিণতি হচ্ছে যে এই যে 3টে লাইফস্টাইল ডিজিজ, ওবেসিটি, হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস, বেশি মাত্রায় আমরা কিশোর অবস্থায় পাচ্ছি। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে অল্প বয়সে বয়ঃসন্ধি শুরু হয়ে যাচ্ছে। স্যার এটার কারণ? দেখো, এখানেও কিন্তু
এক্সেস ওয়েট গেইনটা দেখা গেছে অ্যাজ আ কোরিলেশন, অ্যাজ আ সায়েন্টিফিক কোরিলেশন দেখা গেছে যে যত আমাদের জনসংখ্যার মধ্যে বিএমআই বাড়ছে, আর্লি এজ অফ মেনস্ট্রুয়েশন, আর্লি এজ অফ পিউবার্টাল চেঞ্জেস কিন্তু দেখা দিচ্ছে। আরেকটা কারণ যেটা দেখা দিচ্ছে হচ্ছে আমাদের লাইফস্টাইল, যেখানেই আমরা ভীষণ স্ট্রেসে ভুগছি। এই যে হরমোন জনিত চেঞ্জেসগুলো হয়, এগুলো শুধু আমাদের শরীরকে চালনা করে না, এগুলোর জন্য আমাদের মানসিক স্বাস্থ্যও ডিপেন্ডেন্ট থাকে। সো আমি যদি ভীষণ স্ট্রেসড হয়ে থাকি, খুব অ্যাংশিয়াস হয়ে থাকি, বেশ কিছু হরমোনস কিন্তু রিলিজড হয় যেগুলো কিন্তু অ্যাক্সেলারেট পিউবার্টাল চেঞ্জেস। এছাড়া যদি আমার স্লিপ ডিপ্রাইভেশন হয়, একটা পার্টিকুলার হরমোন থাকে যেটা সাপ্রেসড হয়ে যায়, ঠিক মতন করে কাজ করতে পারে না, মেলাটোনিন, সেটার জন্যও কিন্তু দেয়ার আর অ্যাক্সেলারেটেড চেঞ্জেস। আরেকটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর টু আর্লি চেঞ্জেস অফ পিউবার্টি হচ্ছে tremendous exposure to different kinds of plastics. This is something যার জন্য প্লাস্টিক এখন বর্জিত করা হয়েছে। অনেক কারণেই এটা বর্জিত করা হয়েছে, বিকজ ইট ইজ কন্ট্রিবিউটিং টু দ্য গ্লোবাল ওয়েস্ট লোড। কিন্তু ওয়ান অফ দ্য রিজনস এইটাকে আমরা এখন আর এনকারেজ করছি না প্লাস্টিককে, কেননা নানান ধরনের প্লাস্টিক কেমিক্যালস হ্যাভ অলসো বিন নোন টু অ্যাক্সেলারেট পিউবার্টি। সো লাইফস্টাইল, ওবেসিটি এবং ইউসেজ অফ প্লাস্টিক্স আমি বলবো আর দ্য থ্রি মেইন রিজনস যার জন্য উই আর গেটিং আর্লি পিউবার্টাল চেঞ্জেস। মানসিক উদ্বেগ, আত্মবিশ্বাস অভাব, ভীষণ পরিমাণে অবসাদ, এগুলো তাদের গ্রাস করছে এবং অভিভাবকরা হয়তো অনেক সময় খেয়ালই করছেন না যে তার বাচ্চা বা তার ছোট্ট মেয়েটি বা ছেলেটি এইভাবে এত কিছুর মধ্যে গভীর হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছে। সাথী, দেখো, আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে এই যে বয়ঃসন্ধিকালটা, এর মধ্যে দিয়ে যখন একটা শিশু পাস করছে, সে কিন্তু পাস করছে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। একটা প্রাপ্তবয়স্ক মানুষকে যদি বেঁচে থাকতে হয়, তার শুধু শারীরিক বৃদ্ধি বা তার প্রফেশনাল বৃদ্ধি নয়, তার কিন্তু একটা ইমোশনাল এবং একটা মেন্টাল বৃদ্ধিও লাগবে, যাতে কিনা সে স্বনির্ভর হয়ে এই পৃথিবীতে বাঁচতে পারে। এবার এই যে স্বনির্ভরতার দিকে সে এগোচ্ছে, তার তো একটা নিজস্বতা ডেভেলপ করছে, তার একটা আইডেন্টিটি ডেভেলপ করছে, তার একটা নিজস্ব ধারণা ডেভেলপ করছে। এবার এই যে ধারণা যেগুলো ডেভেলপ করে, অনেকটাই গাইডেড হয় আমার পারিবারিক চালচলন, যা আমার কালচার, সেটার থেকে। কিন্তু তার সাথে সাথে পৃথিবীটা তো পাল্টাচ্ছে, আমি তো সেটাও দেখতে পাচ্ছি। আগে যেমন সবাই হয়তো হেঁটে হেঁটে কর্মস্থলে যেত, এখন সবাই একটা পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে যাচ্ছে। আগে যেমন পড়াশোনার মাধ্যম শুধুই বই ছিল, এখন তো একটা ডিজিটাল মিডিয়া চলে এসছে। তা এর পরিপ্রেক্ষিতে কিছু তো চেঞ্জেস হবেই। আমি আমার কিশোর অবস্থায় হয়তো সারাক্ষণ মাঠে ঘাটে কাটিয়েছি, কিন্তু আমার সন্তান যে এখন কিশোর অবস্থায় রয়েছে, তার তো একটা নির্দিষ্ট সময় স্ক্রিনের সামনে যাবে। সো এই যে পার্থক্যগুলো আসে, এবং মা বাবা বা অভিভাবকরা যখন এই বাচ্চাদের অভিভাবক হিসেবে তাদের দায়িত্ব পালন করেন, তারা মনে করেন যে 5 বছরের বাচ্চাটাকে আমি যেমনভাবে বলেছি, কাজ করিয়েছি, শাসন করেছি, ওইভাবেই কিন্তু বয়ঃসন্ধিকালটাও চলবে। সো এখানে যেটা সমস্যা আমরা দেখেছি যে along with the child, the parents need to grow up. They have to acknowledge, ওদেরকে কিন্তু মানতে হবে যে ওনাদের সন্তান কিন্তু একটা আইডেন্টিটি, একটা নিজস্ব পার্সোনালিটি তৈরি করছে, সেটা আমাকে অ্যাকনলেজ করতে হবে। যদি একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, সেটা আমাকে শুনতে হবে, শুনে হয়তো যুক্তি দিয়ে আমি তার খণ্ডন করতে পারি বা তার সাথে সহমত হতে পারি, যদি আমি দেখি যে সেটা একটা বেটার অল্টারনেটিভ। তা এই যে ওপেন মাইন্ডেডনেস, এই যে ফ্লেক্সিবিলিটি ইন পেরেন্টিং, একটা খুব চিরাচরিত কথা আছে, পেরেন্টিং ইন আর্লি চাইল্ডহুড ইজ আ মনোলগ,
পেরেন্টিং ইন অ্যাডোলেসেন্স ইজ আ ডায়ালগ। তা এই মনোলগটা যতক্ষণ না একটা ডায়ালগে পরিণত হচ্ছে, আমার বাচ্চাটা কিন্তু আমার সাথে কমিউনিকেট করবে না। সে যদি দেখে প্রতিটা কথাতেই বিবাদ তৈরি হচ্ছে, সে যদি দেখে প্রতিটা কথাতেই তাকে দমিয়ে রাখা হচ্ছে, সে তো আস্তে আস্তে গুটিয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে কি হবে? যে বাচ্চাটা আগে হেসে খেলে বেড়াতো, পরিবারের সব কাজকর্মে সে সম্মিলিত হতো, সামাজিক অনুষ্ঠানে সম্মিলিত হতো, সে দেখছে সে আর ওই পরিবারের অংশ নয়, তাকে আলাদাভাবে ট্রিট করা হচ্ছে, তাকে একটা ডিসেন্টিং ভয়েস হিসেবে ট্রিট করা হচ্ছে। সে তখন একাকিত্বে ভুগতে শুরু করে। সে স্বাভাবিক তার যা ইচ্ছেগুলো ছিল সেগুলো প্রকাশ করার জায়গা পায় না। সে কিন্তু খুব চিন্তিত যে কেন আমাকে প্রতিটা কথায় খণ্ডন করা হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে মানসিক সমস্যাগুলোর উৎপন্ন হয়। সো আমার দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ যে প্লিজ চেঞ্জ ইয়োর পেরেন্টিং স্টাইল ইনটু আ ডায়ালগ। আপনাকে আপনার সন্তানের সবকিছু যে মানতে হবে তা নয়, কিন্তু একটা সময় আসবে যখন আপনি যেমন আশা করছেন যে তা আপনার কথা সে শুনবে, আপনাকেও কিন্তু কিছু কথা তার শুনতে হবে। তা না হলে এই যে ডিস্টেন্সটা বাড়বে, এতেই কিন্তু মানসিক সমস্যা দেখা দেবে। পড়াশোনার চাপ সেটা তো থেকেই থাকে, এবং তার পাশাপাশি যে অতিরিক্ত সফলতা পেতেই হবে এইরকম একটা যে প্রত্যাশা, সেটা মানসিক স্বাস্থ্যে এই কিশোর কিশোরীদের উপর কি প্রভাব ফেলে বা কতটা আঘাত দেয়? দেখো, আমরা সবাই না সাথী যখন বড় হয়েছি, আমাদের সবারই একটা রোল মডেল ছিল, তাই না? মধ্যবিত্ত যে কোনো পরিবারে একটা মাধ্যমিক দিতে যাচ্ছি, কে মাধ্যমিকে প্রথম হয়েছে, বা আমি একটা ডাক্তার হতে চেয়েছি, ভালো ডাক্তার কে, কেউ খেলোয়াড় হতে চাইছে, ভালো খেলোয়াড় কে, গুটি কয়েকজনকে আমরা রোল মডেল হিসেবে তৈরি করতাম। এখন কি হচ্ছে? তুমি একটা মাধ্যমিকের রেজাল্ট বেরোলে দেখতে পাচ্ছ কত শতাংশ নম্বর পাচ্ছে লোকে। এবার এইরকম একটা পরিস্থিতিতে যেখানে গুটি কয়েকজন শুধু মেরিটোরিয়াস নয়, সবাই 99%-এর উপর, এবার তুমি আমাকে বলো, আমার সন্তান যদি দেখে যে আমি 99 বা 90%-এর উপর না পেলে আমাকে কেউ গণনার মধ্যেই আনবে না, আমি হয়তো কোনো কলেজে কোনো স্থান পাবো না, এই যে একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আরম্ভ হয়েছে from the way academics is being dealt with and the way the marking system is being dealt with, এতে একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন তৈরি হচ্ছে। শুধু বাচ্চাদের মধ্যে নয়, অভিভাবকদের মধ্যেও একটা র্যাট রেস শুরু হয়ে গেছে যে আমাকে আমার বাচ্চাকে ওই 90-এর ঘরে কিন্তু ঢোকাতে হবে। সো এবার একটা সুস্থ মস্তিষ্ককে যদি তার গঠন করতে হয়, সেখানে তো খেলাধুলোর একটা অংশ রয়েছে, সেখানে একটা ঘুমের একটা অংশ রয়েছে। সে যদি কিছু আঁকতে ভালোবাসে, সে যদি নাচতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, সেই 24টা ঘন্টার মধ্যে তাকে তো আমাকে সময় বার করে দিতে হবে। সো এই সময়টা যদি আমার পড়াশুনো গ্রাস করে নেয়, আমি যদি সারাক্ষণই ভাবি যে আমি যদি আধ ঘন্টা খেলতে যাই আমার অঙ্কের আরো 2টো চ্যাপ্টার হবে না, তখন তো এই একটা অস্বাভাবিক প্রস্তুতি, যেখানে কি না মেন্টালি আমি সারাক্ষণই সময়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছি ওই 90%+ পেতে, এবং যতক্ষণে আমি রিয়েলাইজ করছি আমার কিশোর অবস্থা পার হয়ে যাচ্ছে, আমি খেলাধুলো করলাম না, আমি গান শুনলাম না, আমি গল্পের বই পড়লাম না, আমি বন্ধু তৈরি করলাম না, আমি তাহলে কিভাবে সমাজে বাস করব? কোন বয়সে কিশোর কিশোরীরা তারা অ্যালকোহল বা অন্যান্য নেশা জাতীয় বিষয়ে অনেক বেশি তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে আজকের দিনে, আপনি কি দেখছেন? খুবই উদ্বিগ্ন হওয়ার কারণ যে আগে যেগুলো হয়তো আমরা ধরো 17, 18, 19, 20 বয়সে দেখতাম, এখন সেটা 12 থেকে 14-র মধ্যে দেখছি। কারণটা কি? একটা কারণ হচ্ছে there is a breakdown in communication with the parents. So বয়ঃসন্ধিকালে আমি অনেক কিছু অনুভব করব যেগুলো জীবনে আর কোনোদিন আগে আমি অনুভব করিনি।
সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমাকে উদ্বিগ্ন করতে পারে, আমার একটা কিউরিওসিটি জাগাতে পারে। কিন্তু আগে কি ছিল, যে এটা আমি পরিবারের মধ্যে বা ক্লোজ একটা বন্ধুর কাছে বা দাদা বা দিদির কাছে মোটামুটি একটা সার্কেল, একটা পরিচিত সার্কেলের মধ্যে আমার যা যা ক্ল্যারিফিকেশন দরকার আমি করতাম। এখন মানুষের কাছে কি, যে তার কাছে দি ইন্টারনেট ইজ ওপেন, তার যাই মনে প্রশ্ন জাগছে সে কিন্তু ওই দিকে যাচ্ছে, ওখান থেকে ক্ল্যারিফিকেশন। এবং ওটা একটা আনরেস্ট্রিক্টেড মিডিয়াম, সেখানে যেমন ভালো জিনিস দেখায়, খারাপ জিনিসও দেখায়। এবার একটা জিনিস মনে রাখতে হবে, যে কিশোর অবস্থায় আমাদের ব্রেনের যে বিবেচনার জায়গা, যেটাকে আমরা প্রি ফ্রন্টাল কর্টেক্স বলি, যেখান থেকে আমরা বিবেচনা করতে পারি যে এই যে আমি মিষ্টি খাচ্ছি, আমার কতটা খাওয়া উচিত, বা আমি কোনো কিছু সেবন করলাম কতটা নেওয়া উচিত, এই যে বিবেচনা করার ক্ষমতাটা, এটা কিন্তু পরিণত থাকে না। সো আমি কিছু একটা সেবন করলাম, ভালো লাগলো, দের ইজ আ ডোপামিন কিক, এবং তাতে কি হয়, আগে একটা দিয়ে ভালো লাগতো, আবার দুটো দিয়ে ভালো লাগবে, কারণ আমি একটা অ্যাডিকশন সাইকেলে পড়ে যাই। অ্যান্ড দের ইজ নাথিং টু কন্ট্রোল। একটা গাড়ির অ্যাক্সিলারেটরে পা পড়ে গেছে, কিন্তু ব্রেকটা ব্যবহার করতে শেখিনি। সো 12-14 বছরে উদ্বিগ্নতা আসবে, প্রশ্ন আসবে, সেই উত্তরগুলো অভিভাবক বা পরিবারের মধ্যে দিয়ে না পেয়ে যদি বাহিরের দুনিয়ার থেকে পায়, সেখানে আমি মিসলেড হতেই পারি। স্যার, আমরা মোটামুটিভাবে পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করলাম, তো আমরা বুঝতে পারছি যে এই সমস্যাগুলো দিনে দিনে কেন বেড়ে যাচ্ছে। প্রথমত আপনি শারীরিক দিকগুলো খুব সুন্দরভাবে আলোকপাত করলেন, কিন্তু তার পাশাপাশি মানসিক দিকটা এবং সেই মানসিক সমস্যাগুলোর কারণটাও আমরা বুঝতে পারছি, কিন্তু স্যার আমরা করতে পারছি না। এটা হচ্ছে আমাদের আজকের দিনে সব থেকে বড় সমস্যা। বাবা মাদের সমস্যা, তারাও চাইছেন আমার ছেলে মেয়ে ভালো হোক, ছেলে মেয়েও চাইছে ভালো হোক, কিন্তু হচ্ছে না। স্যার এটার জন্য কি করবো? সাথী দেখো, বড় হওয়াটা সবসময় একটা চ্যালেঞ্জ। তো আমার প্রথম কথা অভিভাবকদের, বাবা মায়েদের এবং কিশোর কিশোরীদের হবে, যে তোমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমরা কিন্তু একা নও। কোটি কোটি লোকে এই কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। সো যখন এতজন এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, সাহায্যের হাত বাড়াবার জন্য কিন্তু লোক আছে। সেটা নিজের পরিবারের মধ্যে হতে পারে, পরিবারের বাইরেও হতে পারে। এবার পরিবারের মধ্যে যদি আমাকে সাহায্য খুঁজতে হয়, আমাকে সম্পর্কগুলো খুব গাঢ় রাখতে হবে। যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, পেরেন্টিং হ্যাজ টু বিকাম আ ডায়ালগ। আমাকে কিন্তু আমার সন্তানের সাথে এমন একটা সম্পর্ক রাখতে হবে যাতে সে ভয় না পায় আমার কাছে কিছু বলার আগে। এবং এটা একবারের জন্য হলেও একটু ভেবে দেখুন, যে আপনার কাছে ক্ল্যারিফাই না করে সে বাইরে গিয়ে ক্ল্যারিফাই করে একটা অঘটন ঘটিয়ে ফেললো, সেটা কি আপনারা চান? সো অলওয়েজ কিপ চ্যানেলস অফ কমিউনিকেশন উইথ ইয়োর চাইল্ড ওপেন। যতই আপনার রাগ হোক, যতই আপনার পার্থক্য হোক তার মতামতের সাথে, যদি আপনি কথা বলার রাস্তাটা বন্ধ করে দেন, অঘটন ঘটবেই। পেরেন্টসদের কাছে এটাই আমার অনুরোধ, যে আপনাকে কিন্তু কথা বলার মাধ্যমেই আপনি রাগ করতে পারেন, আপনি মানুষ, রাগ হতেই পারে, কিন্তু তারপরে তো একটা সুযোগ আছে নিজেকে অডিট করার বা আপনার সন্তানকে বোঝাবার যে কেন আপনি রেগেছিলেন। সো প্রত্যেক সন্তানও কিন্তু, আমরা যেমন 12 বছরে বা 13 বছরে বুঝিনি আমার মা বা বাবা আমাকে কেন বকেছিল, আমরা পরে বুঝতে পেরেছি, সেই অবকাশটা রাখতে হবে, যাতে কি না আমার বাচ্চাকে আমি এমনভাবে না কথা বলি যে তার মান সম্মানের উপর আঘাত পড়ে, তার ডিগনিটির উপর আঘাত পড়ে। এটা গেল বাবা মায়ের দিকে। এবার যদি আমি কিশোর কিশোরীদের কথা বলি, প্লিজ মনে রেখো, যতই তোমার ডিমান্ডিং কোর্স হোক, প্রফেশনাল ডিমান্ডস হোক, আধ ঘন্টা হলেও সময় বার করে রাখো খেলাধুলোর জন্য।
তুমি আধ ঘন্টার জন্য যদি ফুটবল খেলো, তুমি কিন্তু ওই আধ ঘন্টার মধ্যে নিজের মনোযোগটা ঠিক রাখছো, তখন তোমাকে মোবাইল ডিস্ট্র্যাক্ট করছে না, তুমি কিন্তু উল্টো দিকের গোলে বলটাকে ফেলার চেষ্টা করছো। সো ইয়োর পাওয়ার্স অফ কনসেন্ট্রেশন ইনক্রিজ। ওই আধ ঘন্টার মধ্যে তুমি যা ক্যালোরি খরচ করবে, তুমি কিন্তু এত ক্লান্তি বোধ করবে যে মোবাইলও তোমায় জাগিয়ে রাখতে পারবে না, তুমি ঘুমাবে 6 থেকে 8 ঘন্টা। এবং তোমার ওই আধ ঘন্টা খেলার মধ্যে তোমার এত খিদে পাবে, তখন তুমি আর ভাববে না যে বিরিয়ানি পাতে আছে না ভাত সবজির পাতে রয়েছে। খিদের মধ্যে পুষ্টিকারক খাবারটা তুমি বেটার খাবে। এর সাথে সাথে এটাও মনে রেখো যে তোমার কোনো মানুষ আলাদাভাবে বাঁচতে পারে না, আমরা সমাজের একটা অংশ। আমাকে যেমন পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়, আমার কিন্তু পরিবারের বাইরে গিয়েও আমার সমবয়সীদের মধ্যে অ্যামংস্ট দ্য পিয়ার্স আমাকে কিন্তু বন্ধুত্ব স্থাপন করতে হবে। সেই বন্ধুত্বগুলো নিয়ে বাবা মায়ের সাথে আলোচনা করো, যাতে তারাও তাদের অভিজ্ঞতা দিয়ে তোমাকে গাইড করতে পারে। তারাও তোমার বন্ধুদের বন্ধু হোক না, লেট দেয়ার বি অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমরা একসাথে বেড়াতে যাও। সো এক্সপ্যান্ড ইয়োর সোশ্যাল সার্কেল, যাতে তুমি একাকিত্বতে না ভোগো। আর ফাইনাল যেটা আমার বলার হবে, কিশোরীদের আস্ক ফর হেল্প। তুমি এখনো অনেক কিছু শিখছো, সাহায্য চাইতে বা কিছু নতুন জানতে কোনো রকম লজ্জা যেন না থাকে। আমি 6 ফুট হয়ে গেছি বলে আমার বাবার চেয়ে বেশি বুঝে গেছি তা তো হয় না। আমি যদি না জানি, লেট আস রিটেন আওয়ার হিউমিলিটি, যে আমি এটা জানি না, এটা আমি জেনে নেব। সো আস্ক ফর হেল্প অ্যান্ড বি উইথ ইয়োর পেরেন্টস যতটা প্রয়োজন। মোবাইলের ব্যবহার, এই মোবাইলের ব্যবহার কিন্তু শুধুমাত্র তারা তাদের অ্যামিউজমেন্টের জন্য করে তা নয়। আজকের দিনে মোবাইলের ব্যবহারটা কিন্তু পড়াশোনা বা যে কোনো পেশাগত কারণে প্রয়োজন। তাহলে কতখানি, কিভাবে এবং কোন সময়? দেখো সাথী, যখন টিভি এসছিল তখন আমরা সেম কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। যে কোনো যান্ত্রিক যেটা অ্যাডিশন হয়, আজকে তোমার বাড়িতে একটা গাড়ি আছে তাই বলে কি তুমি হাঁটবে না? আজকে তোমার বাড়িতে একটা টিভি আছে তাই বলে কি আমি ইডেনে গিয়ে খেলা দেখবো না? তো আমার কাছে মোবাইল থাকতে পারে, আমি সেটাতে আমার যোগাযোগ রাখতে পারি, আমার কমার্স করতে পারি, আমি আমার ওয়ার্ড ডকুমেন্ট স্টোর করতে পারি, কিন্তু তাই বলে কি আমি সেটাকে এত বেশি সময় দিয়ে দেব যে আমি অন্যান্য কিছু করব না? সো খেলাধুলো, sleep hygiene and keeping digital free zones in the home, যেখানে আমি মোবাইলের সাথে নাই, তুমি যদি আমার পরিবারের সদস্য হও, আমি তোমার সাথে যাতে কথা বলি, আমি খেতে বসেছি আমার পরিবারের সাথে, আমি মোবাইলের সাথে নয়, আমি যেন আরো 4টে লোকের সাথে যেন কথা বলি, সেই ব্যবস্থাপনা, সেই অনুশাসনটা যেন আমার মধ্যে থাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দর করে আপনি বোঝালেন। এবং দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, অনেক মা বাবা হয়তো এই অনুষ্ঠান শুনছেন, ছোট ছোট কিশোর কিশোরী যারা, তারাও আজকের এই অনুষ্ঠান শুনছো। আশা করি এই প্রত্যেকটা কথা স্যারের অত্যন্ত বাস্তব এবং অত্যন্ত আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত। তো আশা করি আমরা যদি একটু এইভাবে ভাবি, এইভাবে চিন্তা করি, আমরা যদি সঠিক মানুষের সঠিক পরামর্শ গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা এতটা জটিল মনে হবে না, অনেক সুন্দর, সহজ এবং সাবলীল মনে হবে, ঠিক যেমন জীবনটা আমরা চাই বা চেয়েছিলাম। থ্যাংক ইউ স্যার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা যারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তার পাশাপাশি আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস, সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সব সমস্যার সমাধানের জন্য আমরা রয়েছি ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার।